নমস্কার, আমি পূর্ণেন্দু চক্রবর্তী, সহকারী শিক্ষক, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়। আজ অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দকে স্বাগত জানাই। আজ আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খতিয়ান শব্দটি ইংরেজি লেজার শব্দ থেকে এসছে। লেজার শব্দ থেকে এসছে। লেজ শব্দের অর্থাৎ সেলফ বা তাক। সাধারণত গৃহস্থ কাজে সেলফ বা তাকে যেরকম জিনিস পরিপাটিভাবে সাজিয়ে রাখা হয়, তদ্রূপ হিসাবের যে শ্রেণী আছে সেই শ্রেণী অনুযায়ী হিসাবগুলোকে আলাদা শ্রেণীবিন্যাস করে যখন লিপিবদ্ধ করা হয়, দায়, সম্পদ, আয়, ব্যয়, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, এরকম যখন আলাদা আলাদা শ্রেণীতে বিভক্ত করে হিসাবগুলোকে করা হয়, তখন তাকে আমরা খতিয়ান বা লেজার বলতে পারি। তো গুরুত্বের বিবেচনায় খতিয়ানকে বুক অফ কিং বলা হয়, অর্থাৎ সকল বইয়ের রাজা। একটা প্রতিষ্ঠানে জাবেদা বাধ্যতামূলক নয়, কিন্তু খতিয়ানটা বাধ্যতামূলক। এর গুরুত্ব অধিক বিধায় এটা বাধ্যতামূলক করা হয়েছে, আর জাবেদাটা ঐচ্ছিক। তো আজকে আমরা যেভাবে খতিয়ান করতে পারি, দুটো ছকের মাধ্যমে আমরা খতিয়ান সাধারণত করে থাকি। জাবেদায় যেরকম ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লেখি, আর এখানে সেই ডেবিট ক্রেডিটের যে জেরগুলো আছে সেগুলোকে নিয়েই আমরা এই কাজটা করব। টি ছকের মাধ্যমেও আমরা খতিয়ানটা করতে পারি, আর আধুনিক বা চলমান জের ছকের মাধ্যমেও আমরা করতে পারি। আজকে আমরা দুটো জিনিসই শিখিয়ে দেব, অর্থাৎ চলমান জের ছকে কীভাবে খতিয়ান করতে হবে এবং টি ছকে কীভাবে খতিয়ান করতে হবে। তো সেজন্য আমি আজকে কয়েকটি জাবেদা দাখিলা আগে লিখে নিচ্ছি। (2019) সাল মার্চ মাস, মার্চ 1, পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় 60,000 টাকা। মার্চ 7, নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় 35,000 টাকা। মার্চ 20, বেতন প্রদান, (5,000 টাকা। তো আমরা দেখব কিভাবে টি ছকের মাধ্যমে খতিয়ানটাকে খতিয়ানটাকে আমরা করতে পারবো। টি ছকের যে ঘরের নমুনা অনেকটা ইংরেজি টি এর মতন আকার, তাই এর নাম দেওয়া হয়েছে টি ছক খতিয়ান। এটাকে আমরা মাঝ বরাবর ভাগ করে নেব। এখানে থাকবে টাকার একটি অঙ্ক, এখানে থাকবে জাবেদা পৃষ্ঠার একটি অঙ্ক, যেহেতু জাবেদার থেকে খতিয়ান প্রস্তুত করা হয়, আর এখানে তারিখের একটি অংশ, এখানে তারিখের একটি কলাম, টাকার একটি কলাম, জাবেদা পৃষ্ঠার একটি কলাম। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ,
বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা ডেবিট আর এদিকে ডান পাশটা ক্রেডিট। তো আমরা এখান থেকে একটি হিসাব প্রস্তুত করব, নগদান হিসাব। নগদান হিসাব। যাবে মার্চের 2019 মার্চের 1 তারিখে পণ্য বিক্রয় দেওয়া আছে। তো পণ্য বিক্রয় করলে তার জাবেদাটা কি হবে? পণ্য বিক্রয় করলে জাবেদা হবে নগদ টাকা আসবে, নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান ডেবিট, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। নগদে পণ্য ক্রয় করলে জাবেদা হবে ক্রয় ডেবিট, ক্রয় ডেবিট, নগদ ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। দেওয়া আছে বেতন প্রদান। বেতন প্রদানের জাবেদাটা হবে বেতন ডেবিট, বেতন ডেবিট, নগদান ক্রেডিট। আমরা নগদান হিসাব প্রস্তুত করছি টিছকের মাধ্যমে। নগদান হিসাব ডেবিট পাশে আছে, সালটা আগে লিখে নেই 2019 সাল। 2000 মার্চ 1। নগদান হিসাব ডেবিট পাশে আছে, সুতরাং এন্ট্রিটা আমরা ডেবিট পাশে নিব। নগদের ব্যালেন্স বেড়ে গেছে, এজন্য বিপরীত নামে আমাদের লিপিবদ্ধ করতে হবে বিক্রয় হিসাব। টাকা ছিল আমাদের 60,000 টাকা লিখে দিলাম টাকার কলামে। এরপরে দেখো আমাদের মার্চের 7 তারিখে পণ্য ক্রয় আছে 35,000 টাকা। এর জাবেদা করার ফলে আমরা পেলাম ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান ক্রেডিট আছে, সুতরাং 2019 সাল ক্রেডিট পাশে এন্ট্রিটা চলে যাবে মার্চ 7। এখানে চলে আসবে বিপরীত নামে ক্রয় হিসাব, ক্রয় হিসাব। অর্থাৎ আমরা যে হিসাবটা শিরোনাম করছি সেই হিসাবটা আমাদের বিবরণের ঘরে লিখব না, তার বিপরীত নাম লিখব। এখানে টাকা ছিল 35,000 টাকা, 35,000 টাকা লিখে দিলাম। এরপরে দেখো 20 তারিখে আমাদের বেতন প্রদান একটা জাবেদা করলে দাঁড়ায় বেতন খরচ বৃদ্ধি পাইলে বেতন ডেবিট, নগদান ক্রেডিট। তারিখটা হচ্ছে 20 তারিখ মার্চ 20। বেতন হিসাব ব্যয়, বেতন হিসাব নগদ টাকা খরচ হয়ে গেছে বেতনের কারণে, সে কারণে বেতনটা ক্রেডিট পাশে চলে যাবে 5,000 টাকা। তো এবারে আমরা ব্যালেন্সিং করব। ব্যালেন্সিং করতে গেলে এখানে আমাদের যোগফল আসবে 60,000 টাকা ডেবিট অঙ্কে। এই 60,000 টাকা যেহেতু 35 আর 5,000 টাকা থেকে বড়, উভয় পাশে আমরা 60,000 টাকা লিখে দেব। হিসাব সমাপ্তির চিহ্ন আঁকব। এবারে এখানে আছে 35,000 টাকা এখানে যোগফল, কিন্তু লিখলাম 60,000। 35 আর 40,000 টাকা থাকবে। যদি আমরা এখান থেকে ডেবিট টাকা থেকে ক্রেডিট টাকা বাদ দেই, টাকা থাকবে 20,000। 40,000 আর 60,000-এর পার্থক্য। এটা মাসের শেষ তারিখে সবসময় ব্যালেন্সিং হয়, যে মাসের কাজ করব সেই মাসের শেষ তারিখে। তো মার্চ মাস 31 তারিখ শেষ তারিখ, সুতরাং এখানে হবে ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি।
20,000 টাকা। পরবর্তী মাসের 1 তারিখে সেটাকে আমরা ব্যালেন্স বিডি করে নিয়ে আসব। ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি 20,000 টাকা। ওটা পরের মাস ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স। এভাবে আমরা টি ছকে খতিয়ান করতে পারি। তো এখান থেকে আজকে আমরা আরেকটা জিনিস শিখব যে কিভাবে টি ছক ব্যতীত আমরা চলমান জের ছক বা আধুনিক বা চলমান জের ছকে এই কাজটা সমাধান করতে পারি। নিশ্চয়ই মনে হয় তোমরা বুঝতে পেরেছ। সুতরাং টি ছকটা আমি মুছে দিচ্ছি। এখন আমরা শিখব চলমান জের ছক পদ্ধতি। চলমান জের ছক পদ্ধতিতে উভয় পাশে টাকার কলাম নিয়েই, টাকার কলামগুলো একদিকে এবং আরেকটা ব্যাপার হচ্ছে বিবরণের জন্য একটি ঘর আছে। আমরা এখানে নগদান হিসাব করেছি, নগদান হিসাবটাই করব। নগদান হিসাব টি ছক বাদ দিয়ে এখন আমরা চলমান জের ছকে করব। চলমান জের ছকে করতে গেলে ডান পাশে জের বা উদ্ধৃত্ত নামে একটা কলাম থাকবে, জের বা উদ্ধৃত্ত। এটাকে দুটো ভাগ করে দেব। একটা থাকবে ডেবিট উদ্ধৃত্ত, আরটা থাকবে ক্রেডিট উদ্ধৃত্ত। এখানে একটি কলাম আসবে এটা হচ্ছে ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। এটা হচ্ছে ডেবিট টাকা। এখানে জাবেদা পৃষ্ঠার জন্য একটা ঘর থাকবে, যেহেতু জাবেদার থেকে আমরা খতিয়ান প্রস্তুত করি। আর এখানে একটি ঘর থাকবে তারিখ, আর এটা হিসাবের নাম বা বিবরণ। ডান পাশে আমরা হিসাব কোড নাম্বার লিখব। সংক্ষেপে আমি লিখে দিচ্ছি হি কো নং, হিসাব কোড নাম্বার। তো চলমান জের ছকের সুবিধাটা হচ্ছে এই যে টি ছকে আমরা উভয় পাশের যোগফল বের করে একটা থেকে আরেকটা বিয়োগ করে থাকি, কিন্তু চলমান জের ছক এমন একটা পদ্ধতি প্রত্যেকটা লেনদেনের সাথে সাথে আমরা একটা ব্যালেন্স পেয়ে যাব সার্বক্ষণিক। তো দেখো কিভাবে আমরা করব। তারিখটা লিখলাম সাল 2019 মার্চ 1। এখানে দেওয়া আছে পণ্য বিক্রয় 60,000 টাকা। সেখানে যেহেতু নগদান হিসাব ডেবিট ছিল, আমরা বিক্রয় হিসাব লিখব বিপরীত নামে, বিক্রয় হিসাব। নগদ টাকা ডেবিট টাকার ঘরে ছিল 60,000, এই ডেবিট টাকার ঘরে লিখে দিলাম। ওপেনিং ব্যালেন্স ডেবিট টাকার ঘরে গেলে ডেবিট ব্যালেন্সের ঘরেও বা জেরের ঘরেও যাবে 60,000 টাকা। এরপরে আমরা চলে যাই 7 তারিখ। মার্চের 7 তারিখে দেওয়া আছে নগদে পণ্য ক্রয়। তো ক্রয়ের ফলে নগদ অর্থ কমে, এজন্য জাবেদা করেছিলাম ক্রয় ডেবিট নগদান ক্রেডিট। বিবরণে আমার চলে আসবে ক্রয় হিসাব। ক্রয় হিসাব যেহেতু নগদান হিসাব ক্রেডিট, সুতরাং ক্রেডিট টাকার ঘরে আমার টাকা চলে যাবে 35,000 টাকা ছিল 35,000 টাকা। এখানে একটু কাজ খেয়াল করো, 60,000 টাকার থেকে 35,000 টাকা আমরা বাদ দেব। 60,000 টাকার থেকে 35,000 টাকা বাদ দিলে আমাদের টাকা থাকছে 25,000।
25,000 টাকা থাকছে। তো ব্যালেন্সের ঘরে, ডেবিট ব্যালেন্সের ঘরে আমার 25,000 টাকা রয়ে গেল। কোনো কারণে যদি ডেবিট অঙ্কের থেকে ক্রেডিট অঙ্ক বড় হয়ে যেত, তাহলে সেই ব্যালেন্সটা আমরা ক্রেডিট টাকার ঘরে বা ক্রেডিট উদ্ধৃতের ঘরে লিখে দিতাম। পরবর্তীতে আমরা ওরকম অঙ্ক আরও করাবো। দেখো 20 তারিখে বেতন হিসাব আছে 5,000 টাকা। সুতরাং বেতনের ফলে আমার ব্যয় সাধিত হয়েছে, নগদান হিসাব ক্রেডিট আছে, ক্রেডিট টাকার ঘরে টাকা যাবে এই 5,000 টাকা। তো 5,000 টাকা, 25,000 টাকা থেকে 5,000 টাকা চলে গেলে আমার টাকা থাকবে 20,000 টাকা ডেবিট ব্যালেন্স আমার। তাইলে আমার হাতে নগদের পরিমাণ যে কোনো সময় মাসের শেষ তারিখে আমার হাতে নগদের পরিমাণ আমরা বের করে ফেলতে পারি। জেড ছকের মাধ্যমে আমাদের আলাদা ব্যালেন্সিং করার প্রয়োজন ছিল না, প্রতিটি লেনদেনের সাথে সাথে আমরা ব্যালেন্স বের করে দিয়েছি। সুতরাং এটা অপেক্ষাকৃত সহজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাড়িতে তোমরা এগুলোর প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের বাড়ির কাজ দিয়ে দেব। তোমরা একটা জাবেদা দিয়ে দেব, সেই জাবেদার এন্ট্রিগুলোকে হিসাবের শ্রেণী অনুযায়ী খতিয়ানভুক্ত করবে। দুইটি পদ্ধতিতেই কাজ করবে, টি ছক পদ্ধতি ও চলমান জেড ছক পদ্ধতি। বাড়ির কাজটা লিখে নাও। মিস্টার মনির এর নিম্নোক্ত জাবেদা হতে টি ছকে ও চলমান জেড ছকে খতিয়ান প্রস্তুত করো। নগদে পণ্য বিক্রয় 70,000 টাকা, নগদে পণ্য ক্রয় 40,000 টাকা, সোহানের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা, সোহানের নিকট থেকে পাওয়া গেল 5,000 টাকা, পঁচিশ তারিখে আছে
মজুরি প্রদান। টাকা। তো এর জাবেদা দাখিলা তৈরি করে তোমরা খতিয়ান প্রস্তুত করবে টি ছকে এবং চলমান জের ছকে। তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।